কেনার যে অব্যবস্থাপনা এবং টিকা কেনার পদ্ধতি যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে গত 2024-2025 সালে আমাদের দেশের টিকার ঘাটতি হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, টিকার ঘাটতি হওয়ার কারণে আজকে মহামারীর মতো হাম ছড়িয়ে পড়েছে। সংগ্রামী বন্ধুগণ, গত 2 মাসে অর্থাৎ 15ই মার্চে প্রথম এই হামের লক্ষণ দেখা দেয়। তখন থেকে ধরলে এখন পর্যন্ত 54,419টি শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে 39,160টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে 7,305টি শিশুর হাম শনাক্ত হয়েছে। আপনারা জানেন এই সমস্ত মহামারীর ক্ষেত্রে অনেক উপসর্গ দেখা দিলেও সেখানে যন্ত্রপাতির এবং ওষুধের সংকটের কারণে সেই রোগ ঠিকমতো ধরা পড়ে না। কিন্তু উপসর্গে এটা বোঝা যায় যে হাম আজকে আমাদের দেশের 64টি জেলার 58টি জেলায় ছড়িয়েছে। আজকের পত্রিকা মতে 482 জন মৃত্যুর মুখে পতিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাস্তব চিত্র আরো অনেক বড়। যারা হসপিটালে আসে কেবল তাদেরটাই হিসাবে আসে। প্রচুর শিশু আছে, আমাদের দেশের দরিদ্র ঘরের সন্তানেরা আছে, দেশের রিমোট অঞ্চলের শিশুরা আছে যারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু শিশুকে চিকিৎসা দেওয়ার অর্থ নাই। শিশুর চিকিৎসা দেওয়ার জন্য যে দৌড়াদৌড়ি করা, সেই দৌড়াদৌড়ি করার সামর্থ্য তাদের নাই। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন একটি আক্রান্ত মুমূর্ষ শিশুকে নিয়ে হাসপাতালের পর হাসপাতালে শিশুর অভিভাবকরা ছুটছেন। আইসিইউ নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, ভেন্টিলেশনের ব্যবস্থা নাই। ফলে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে ছুটতেই পথিমধ্যে এই কোমলমতি শিশুরা মৃত্যুবরণ করছে। সংগ্রামী বন্ধুগণ, তারপরেও আমরা দেখছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের অঘোষিত রাজনৈতিক দল এনসিপির নেতারা, সেখানে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন জাতীয় সংসদের সদস্য হান্নান মাসুদ, তিনি ঔদ্ধত্য প্রকাশ করছেন। আমরা আরো কয়েকজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে ঔদ্ধত্যমূলক বক্তব্য দিতে দেখেছি। হান্নান মাসুদ বলছেন যে এখন পর্যন্ত তো 1000 শিশুই মৃত্যুবরণ করে নাই, তাহলে এত হইচই কেন? এই কথা দ্বারা কি বোঝা যায়? সংগ্রামী বন্ধুগণ, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বহীনতা, তাদের অকার্যকারিতা, এই সমস্ত কারণে দেশে অনেক সংকট সৃষ্টি হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আর এই হামের প্রাদুর্ভাব এই কারণে আজকে ঘটতে পেরেছে। বর্তমান সরকারকেও আমরা এই ক্ষেত্রে অনেকটা উদাসীন দেখতে পাই। ইতিমধ্যেই হামের টিকা সংগ্রহ করে সেটার ক্যাম্পেইন চলছে, কিন্তু হামে আক্রান্ত শিশুদের কার্যকর চিকিৎসার ব্যবস্থা নিতে বর্তমান নির্বাচিত সরকারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এ বিষয়ে মুখ বুজে থাকার কোনো সুযোগ নাই। এদেশের মানুষ বুকের রক্ত ঝরিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এদেশের মানুষ এই স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য, একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এইভাবে বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর জন্য, এইভাবে খুন, ধর্ষণ, গুম, মব, এগুলির জন্য এই অভ্যুত্থান সংগঠিত হয়নি। কিন্তু আমরা দেখেছি আজকে একটা বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল। সেই সময়ে যখন যার খুশি সরকারের ছত্রছায়ায় মব সৃষ্টি করে আক্রমণ করেছে, বিরোধী মতের উপর
বিভিন্ন মাজারের উপর, সংখ্যালঘু মানুষের উপরে আমরা আক্রমণ দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে বিগত শেখ হাসিনা স্বৈরাচারী শাসকের সময়ে ঘটা কিছু হত্যাকাণ্ডের বিচার এই মানুষ প্রত্যাশা করেছিল। এই নারায়ণগঞ্জের আরেকজন মেধাবী শিশু তানভীর মোহাম্মদ ত্বকী, তাকে সেই 2013 সালে সরকার দলীয় সাংসদ এবং তার পরিবার হত্যা করে। সংগ্রামী বন্ধুগণ, সেই সময়ে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্ত র্যাব করেছিল এবং র্যাব অনানুষ্ঠানিকভাবে যে চার্জশিট গঠিত হচ্ছিল, তারা সেই বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেছিল। তখন আমরা দেখেছিলাম তৎকালীন সাংসদের ছেলে এবং আওয়ামী শাসনের সময়ে নারায়ণগঞ্জের ত্রাস সেই নাসিম ওসমানের ছেলে, তিনি সেই চার্জশিটের প্রধান আসামি ছিল। তার সাথে তার সাঙ্গপাঙ্গরা প্রধান আসামি ছিল। তানভীর মোহাম্মদ ত্বকীর পিতা সেখানে বলেছিলেন এই হত্যাকাণ্ডের সাথে শামীম ওসমান এবং তার ছেলে জড়িত। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু 13 বছর অতিক্রান্ত হয়েছে। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার নির্দেশে এই বিচার কার্য বন্ধ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে প্রায় 2 বছর শাসন করেছে, তারাও এই বিচার সম্পন্ন করেনি। আমরা সাংবাদিক হত্যা সেখানেও দেখেছি, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। সংগ্রামী বন্ধুগণ, এরকম বহু হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে আজকে হত্যাকারীরা হত্যা করার সাহস পায়, গুম করার সাহস পায়, অপহরণ করার সাহস পায়, ধর্ষণ করার সাহস পায়। আমাদের দেশে ধর্ষণ হলে মাত্র 1% ধর্ষণের কেসের সেখানে শাস্তি হয়, বাকি 99% সেখানে শাস্তি হয় না। সংগ্রামী বন্ধুগণ, আজকে পল্লবীতে যে শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে, তারপরেও আমরা দেখেছি সেই রামিসার পিতা বলছেন তিনি বিচার চান না, কারণ সরকার ধর্ষণের এবং হত্যার বিচার সম্পন্ন করে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে অনতিবিলম্বে অতি অল্প সময়ের মধ্যে রামিসার হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে এই সমাবেশ থেকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর হত্যা তানভীর মোহাম্মদ ত্বকী, চঞ্চল, মিঠু, আশিক সহ এই সমস্ত হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি করছি। আমরা হামের জন্য দায়ী, সে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়ী তাদের বিরুদ্ধে বিচারের দাবি করছি। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টা হয়েছে, সেই ধর্ষণ চেষ্টার পরে সেখানে ছাত্ররা আন্দোলন করছে। আজকে একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র ছাত্রীরা নিরাপদ নয়। সংগ্রামী বন্ধুগণ, সেখানে প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়েছে, কিন্তু প্রক্টর এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। একটা বিশ্ববিদ্যালয় প্রশাসক থাকতে কিভাবে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পায়? এই দায়িত্ব অবশ্যই প্রশাসনকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সামনে ঈদুল আজহার প্রাককালে আমি 2-1টি কথা বলতে চাই। নারায়ণগঞ্জ শহর একটা শ্রমজীবী মানুষের শহর। এই শ্রমজীবী মানুষ সামান্য আয়, জিনিসপত্রের দাম বাড়ে, শ্রমজীবী মানুষের আয় বাড়ে না। ঈদের প্রাককালে আমি দাবি করতে চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে, জাতীয় সরকারি প্রতিষ্ঠানে যেইভাবে বোনাস প্রদান করা হয় সেইভাবে সমস্ত প্রতিষ্ঠানে বোনাস দিতে হবে এবং মে মাসের পূর্ণ বেতন ঈদের আগে সবাইকে পরিশোধ করতে হবে। বেতন এবং বোনাস নিয়ে যদি কোনো অস্থিতিশীলতা তৈরি হয়, এর জন্য পুরোপুরিভাবে প্রশাসন এবং মালিকরা দায়ী থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রত্যেক ঈদেই দেখতে পাই মালিকরা বেতন বোনাস দেওয়ার ক্ষেত্রে তাল বাহানা করে, নামমাত্র বোনাস দেয়। আমরা বলতে চাই নারায়ণগঞ্জের অনেক ফ্যাক্টরি আছে, যেই ফ্যাক্টরিতে ন্যূনতম মজুরি সরকার যেটা 4 বছর আগে ঘোষণা করেছে সেটারই বাস্তবায়ন করে নাই।
বোনাসের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো তালবাহানা দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করছি। আমরা পরিষ্কার বলতে চাই, বাসদ যে কোনো অন্য